টিমটিমে আলোয় মোটেলের নামটা পড়া যাচ্ছে। নামটা লেখা রয়েছে 3টি ভাষায়। প্রথমে বাংলায় শেষ ঠিকানা, শুধু বিশেষ অতিথিদের জন্য। তার নিচে ইংরেজিতে লেখা দ্য ফাইনাল স্টপ ফর সিলেক্টেড গেস্টস অনলি। সবশেষে হিন্দিতে লেখা अंतिम पता सिर्फ विशेष अतिथियों के लिए। নমস্কার শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের গল্প লেখিকা অঙ্কিতা ঘোষের কলমে একটি হাড় হিম করা ভূতের গল্প, শেষ ঠিকানা, শুধু বিশেষ অতিথিদের জন্য। গল্পটির শেষে একটি টুইস্ট রয়েছে, তাই আপনাদের কাছে অনুরোধ গল্পটি শেষ অবধি শুনবেন। ভালো লাগলে একটি লাইক করবেন এবং হাইপ বাটনটি ক্লিক করে আরও শ্রোতা বন্ধুদের কাছে পৌঁছে দেবেন। আমাদের ফেসবুক পেজটিকে ফলো করতে ভুলবেন না কিন্তু, লিংক রইল ডেসক্রিপশন বক্সে। শুনতে থাকুন আজকের গল্প, শেষ ঠিকানা, শুধু বিশেষ অতিথিদের জন্য। রাতের অন্ধকারে হাইওয়ের ধার ধরে এগিয়ে চলেছে সুবিমল। চারপাশ ঘুটঘুট করছে অন্ধকার, কোথাও এক চিলতে আলো পর্যন্ত নেই। ফোনের চার্জ অনেক আগেই শেষ হয়ে গেছে, সুতরাং কাউকে যে ফোন করে সাহায্য চাইবে সে উপায়ও নেই। কোনো রকমে নিজের ক্লান্ত শরীরটাকে টেনে নিয়ে সামনে এগিয়ে চলেছে সুবিমল। এই জায়গা দিয়ে সে আগেও বহুবার যাতায়াত করেছে, তাই সে ভালো মতোই জানে কাছাকাছি কোনো থাকার জায়গা নেই। রাত নামলেই এই রাস্তা এমনিতেই প্রায় শুনশান হয়ে যায়। দু একটা ট্রাক হাইওয়ে কাঁপিয়ে ছুটে গেলেও তার পর মুহূর্তেই ছেয়ে যায় দীর্ঘ নিস্তব্ধতা। ধান ক্ষেতের কালো ছায়া দুপাশে অন্ধকারের সঙ্গে মিশে গেছে, অথচ এখন অন্ধের মতো সামনে এগিয়ে যাওয়া ছাড়া সুবিমলের কাছে আর ভিন্ন কোনো উপায় নেই। কলকাতা থেকে কোলাঘাটের দিকে যাচ্ছিল সুবিমল। কাল সকাল সকাল সেখানে একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে, তাই যেভাবেই হোক সেখানে তাকে সময় মতো পৌঁছাতেই হতো। এরকমভাবে সে আগেও কয়েকবার বেরিয়েছে, কিন্তু কোনোবারই এমন কোনো বিপদের সম্মুখীন তাকে হতে হয়নি। NH 16 ধরে মেচেদা পেরোনোর প্রায় 7 কিলোমিটার পর কোলাঘাটের ঠিক আগে সুবিমলের গাড়িটা আচমকাই থেমে যায়। সুবিমল স্পষ্ট বুঝতে পারে এভাবে আর এগোনো সম্ভব নয়, অথচ গাড়িতে বসে থেকেও তো লাভ নেই। সকাল পর্যন্ত যদি অপেক্ষা করতেই হয় তাহলে গাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে পড়াই শ্রেয়। গাড়িটা সেইভাবেই ফেলে রেখে বাইরে বেরিয়ে এসেছিল সুবিমল। হু হু করে ঠান্ডা হাওয়া বইছে তখন, সামনে জমেছে ঘন কুয়াশার আস্তরণ। এমন অবস্থায় রাস্তা পর্যন্ত স্পষ্ট দেখা যাচ্ছে না। হাইওয়ের ধার ধরে অতি সাবধানে হাঁটতে শুরু করলো সে। আলো নেই, তাই প্রতিটা পদক্ষেপ একটু চোখ কান খোলা রেখে ফেলতে হচ্ছে। বেশ কিছুটা দূর এগোনোর পরই সুবিমলের চোখে পড়ল একটা টিমটিমে আলো। খুব ক্ষীণ, তবু অদ্ভুতভাবে স্পষ্ট হলদেটে রঙের আলোটা যেন সুবিমলের জন্যই আচমকা জ্বালানো হলো। সুবিমল এক মুহূর্ত থমকে দাঁড়ালো, তারপর ধীরে ধীরে সেই আলোর দিকে এগিয়ে গেল। ঠিক মিনিট তিনেক পর আরও একটি অভাবনীয় দৃশ্যের মুখোমুখি হল সুবিমল। রাস্তার ধারে তার ঠিক সামনে দেখা যাচ্ছে একটা একতলা মোটেল। কোলাঘাটে সুবিমলের বিজনেস পার্টনার বিকাশ রায়ের বাড়ি থাকার কারণে গত 5 বছর ধরে এই পথেই নিয়মিত আসা যাওয়া করছে সুবিমল। অথচ এই মোটেলটা সে আগে কখনো দেখেনি, তাই দৃশ্যটা চোখে পড়তেই সে অবাক হয়ে গেল। টিমটিমে আলোয়
মোটেলের নামটা পড়া যাচ্ছে। নামটা লেখা রয়েছে 3টি ভাষায়। প্রথমে বাংলায়, শেষ ঠিকানা শুধু বিশেষ অতিথিদের জন্য। তার নিচে ইংরেজিতে লেখা দ্য ফাইনাল স্টপ ফর সিলেক্টেড গেস্টস অনলি। সবশেষে হিন্দিতে লেখা अंतिम पता सिर्फ विशेष अतिथियों के लिए। সুবিমলের গা শিরশির করে উঠল। মাত্র 1 মাস আগেও সে এই রাস্তার ওপর দিয়ে গাড়ি চালিয়ে নিয়ে গেছে। তখন তো এমন কোনো মোটেল তার চোখে পড়েনি। 1 মাসের মধ্যে কি সত্যি এভাবে একটা মোটেল গজিয়ে উঠতে পারে? শীতের কনকনানি ক্রমেই বাড়ছে। সুবিমলের হাত পা অবশ হয়ে আসছে ঠান্ডায়। আর দেরি না করে সে মোটেলের দিকেই পা বাড়ালো। একতলা বিল্ডিংটার দেওয়ালের রং জায়গায় জায়গায় খসে পড়েছে। জানলা দরজা বন্ধ। সুবিমল একবার পিছনে তাকালো। হাইওয়ের থেকে সে এখন বেশ কিছুটা দূরে। মোটেলের দরজার সামনে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে শেষ পর্যন্ত সে হাত বাড়িয়ে দরজার পাশের ছোট্ট ঘণ্টাটায় আলতো করে চাপ দিল। সঙ্গে সঙ্গেই ক্যাঁচ শব্দ করে দরজাটা খুলে গেল। ভেতরে খুব বেশি আলো নেই, তবে একেবারে নিশ্ছিদ্র অন্ধকারও নয়। কোথাও একটা ম্লান আলো জ্বলছে। তার আভায় ভেতরটা অস্পষ্টভাবে দেখা যাচ্ছে। একটু ইতস্তত করে তারপর ধীরে ধীরে ভেতরে পা রাখল সুবিমল। ঠিক তখনই তার পিছনে দরজাটা দড়াম করে বন্ধ হয়ে গেল। চমকে উঠে সুবিমল ঘুরে দাঁড়ালো। এত তাড়াতাড়ি কে দরজা বন্ধ করলো? কিন্তু চারদিকে তাকিয়েও কাউকে দেখতে পেল না সে। বুকের ভেতর অজানা একটা অস্বস্তি দেখা দিলেও সে এগিয়ে গেল। সামনে ফিরে কয়েক পা এগিয়ে একটা টেবিলের সামনে এসে থামল। নিঃসন্দেহে এটাই রিসেপশন। টেবিলের ওপরে বেশ কিছু কাগজপত্র ছড়ানো ছিল, কিন্তু সামনে কেউ নেই। এমন সময় হঠাৎই টেবিলের নিচ থেকে তড়াক করে উঠে দাঁড়ালো একটা ছেলে। ভীষণ ভয়ে অস্ফুট একটা আর্তনাদ বেরিয়ে এলো সুবিমলের গলা থেকে। সামনে দাঁড়ানো ছেলেটির বয়স 30-এর কমই হবে। আচমকা উঠে দাঁড়িয়েই সে হেসে জিভ কেটে বলল, হে সরি স্যার, আসলে পেনটা মাটিতে পড়ে গেছিল তো, সেটাই নিচু হয়ে খুঁজছিলাম, আপনাকে ভয় দেখাতে চাইনি। সুবিমল সত্যি ভয় পেয়েছিল। নিজেকে সামলে নিয়ে গলা ঝেড়ে সে বলল, আজ রাতের জন্য একটা ঘর পাওয়া যাবে? ছেলেটি হেসে বলল, আলবাত পাওয়া যাবে, কেন পাওয়া যাবে না? আপনাদের জন্যই তো এই মোটেলটা খোলা হয়েছে, আপনাদের ঘর না দিলে হয়? হ্যাঁ, ভাড়া কত? ভাড়া? কিসের ভাড়া? অবাক হয়ে বলল ছেলেটি। সুবিমলের ভ্রু কুঁচকে গেল। মনের মধ্যে বিরক্তির ভাব কোনো রকমে চেপে সে বলল, 1 রাত থাকবো, তার ভাড়া নেবেন না? ও তাই বলুন, এইসব ভাড়া টাড়ার কথা বাদ দিন স্যার, আরাম করে থাকুন, আরাম করে থাকুন। সুবিমল এবারে একটু অপ্রস্তুত হয়ে বলল, ভাড়াটা বললে সুবিধে হতো। আসলে খুব বেশি ক্যাশ আমার কাছে নেই। কার্ড দিয়ে পে করলে হবে? অত ভাবার কিছু নেই স্যার, টাকা পয়সা নিয়ে ভাবার দিন শেষ হয়েছে আপনাদের। হ্যাঁ, কিন্তু কিছু একটা বলতে গেল সুবিমল, কিন্তু তার দৃষ্টি আটকে গেল রিসেপশনের দেওয়ালে ঝোলানো ঘড়িটার দিকে। সেখানে 12টা বেজে রয়েছে দেখে বেশ অবাক হয়ে সুবিমল বলল, এই ঘড়িটা খারাপ নাকি? যদিও আমার হাতে ঘড়ি নেই, তবু আমার হিসাব বলছে আজ রাতে 12টা বেজেছে প্রায় ঘন্টা খানেক আগে। আসলে স্যার, ওই ঘড়িটা সবসময় এই সময় জানান দেয়।
কারোর 12টা না বাজলে কেউ তো আর এখানে আসে না, হ্যাঁ? হ্যাঁ? মানে? আসলে সময়টা ভালো গেলে এই মোটেলে আসা সম্ভব নয়। আজ আপনার জীবনেও বিপত্তি নেমে আপনার 12টা বাজিয়ে দিয়েছে, তাই আপনি এখানে এসেছেন। আপনি কি করে জানলেন যে আমার জীবনে বিপত্তি নেমে এসেছে? আমি তো আপনাকে কিছুই বলিনি। আন্দাজ করলাম স্যার, শখ করে কেউ এখানে আসতে পারে না। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনার এই মোটেল আপনি এখানে কবে খুলেছেন? এতদিন আমি এই পথ দিয়ে যাতায়াত করি, কোনোদিন তো এই মোটেল দেখিনি। ওই যে বললাম, এর আগে এই পথে এসে আপনি বিপদে পড়েননি, তাই এই মোটেল দেখতেও পাননি। আজ বিপদে পড়েছেন, তাই এখানে আসতে পেরেছেন। ছেলেটির কথাবার্তা সুবিমলের একেবারেই ভালো লাগছিল না। তার কথা বলার ভঙ্গিতে অস্বস্তিকর কিছু একটা আছে। তবু এখানে থাকা ছাড়া এখন আর তার কাছে কোনো উপায় নেই, তাই সে আর কিছু বলল না। কিন্তু একটা প্রশ্ন বারবার তার মনে খচখচ করছিল। শেষ পর্যন্ত সেটা জিজ্ঞাসা করেই ফেলল সুবিমল। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করছি। বাইরে দেখলাম এই মোটেলের নামটা 3টে ভাষায় লেখা আছে। এর পেছনে কি কোনো বিশেষ কারণ আছে? আইডিয়াটা খারাপ নয়, কিন্তু আপনার ব্যাখ্যাটা শুনতে ইচ্ছে করছে আর কি। ছেলেটি আবার সেই রকম অদ্ভুত হাসি হেসেই বলল, আসলে এখানে যারা আসেন তারা এই 3টে ভাষার মধ্যে অন্তত একটা জানেন, তাই সবার সুবিধার জন্যই এই ব্যবস্থাটা করা। যাকে এবার বরং আপনার থাকার ব্যবস্থাটা করি। এই বলে সে হঠাৎ গলা তুলে ডাকল, আরে নিমকি, কই গেলি রে? আয় দেখি, এদিকে আয় তো একবার। তার কথা শেষ হতে না হতেই অন্ধকারের ভেতর থেকে একটা বামন ছেলে বেরিয়ে এসে রিসেপশনের সামনে মুখ উঁচিয়ে দাঁড়িয়ে বলল, কি হলো রাত দুপুরে এত হাঁকডাক কেন? হ্যাঁ, বিনে পয়সার চাকরকে এত খাটিয়ে মারতে লজ্জা করে না? রিসেপশনে দাঁড়ানো ছেলেটি হেসে বলল, বিনে পয়সা? তো পয়সা নিয়ে তুই কি করবি শুনি? হ্যাঁ, এখন কি আর টাকা পয়সা নিয়ে ফুর্তি করতে পারবি? সেই সুযোগ কি আছে তোর? সে যা বলেছ। যাক, তা কাজটা কি সেটা তাড়াতাড়ি একটু বলো দেখিনি। এবারে ছেলেটি নিমকির হাতে একটা চাবি দিয়ে বলল, বাবুকে দোতলার 23 নম্বর ঘরটা নিয়ে যা। যা। কথাটা শুনেই সুবিমল চমকে উঠল। সে অবাক হয়ে ছেলেটির দিকে তাকিয়ে বলল, এক মিনিট, কি বললেন? দোতলা? কিন্তু আমি তো পরিষ্কার দেখেছি এটা একটা একতলা বিল্ডিং। দোতলা এলো কোথা থেকে? আপনি বাইরে থেকে দেখেছেন বলেই ওরকম মনে হয়েছে। আসলে এই মোটেলের ভেতরটা না এলে কিছুই স্পষ্ট বোঝা যায় না। কি সব বলছেন? আগে বলুন, এই বিল্ডিংয়ে মোট কটা ফ্লোর আছে? কটা ফ্লোর চান আপনি? হ্যাঁ, 1 থেকে 100 সবই পাবেন। সুবিমলের মনে হলো এই ছেলেটি নিশ্চয়ই পুরোপুরি সুস্থ নয়। এবারে সেই বামন ছেলেটি নিচু গলায় বলল, চলুন বাবু, আপনাকে ঘরে পৌঁছে দিই। সুবিমল নিজের অস্বস্তি ঢাকা দিয়ে আর কোনো কথা না বাড়িয়ে চুপচাপ নিমকির পেছনে পেছনে এগিয়ে গেল। আধো অন্ধকার একটা করিডোরের ভেতর দিয়ে তারা এগোচ্ছিল। ওপর থেকে ঝুলে থাকা বাল্বগুলো টিম টিম করে জ্বলছে। কখনো সেগুলোর আলো বাড়ে, কখনো হঠাৎ ম্লান হয়ে আসে। একটার পর একটা বন্ধ ঘর পেরিয়ে যাচ্ছে তারা। গুনে গুনে সুবিমল দেখল একতলায় মোট 13টা ঘর আছে। সবকটার দরজাই বন্ধ, ভেতর থেকে কোনো শব্দ আসছে না। এতগুলো ঘর একসঙ্গে দেখে সুবিমল অবাক না হয়ে পারল না। বাইরে থেকে মোটেলটাকে যা মনে হয়েছিল, ভেতরে এসে সেটা একেবারেই মিলছে না। এত অল্প জায়গায় এভাবে 13টা ঘর থাকা কি করে সম্ভব হলো?
এই মোটেলটাকে বাইরে থেকে কখনোই এতটা লম্বা বা চওড়া বলে মনে হয়নি। 13 নম্বর ঘরটা পেরোনোর পর করিডোরের শেষ প্রান্তে এসে দাঁড়ালো তারা। সেখানে দেখা গেল দোতলায় ওঠার কাঠের সিঁড়ি। সিঁড়িটা দেখে সুবিমল থমকে গেল। সে স্পষ্ট মনে করতে পারছে বাইরে থেকে এই মোটেলটাকে এক তলায় দেখেছিল, অথচ এখানে দোতলায় ওঠার সিঁড়ি। ব্যাপারটা কিছুতেই মাথায় ঢুকছে না তার। নিমকি এবারে একটু জোর গলায় বলল, বলছি সারাটা রাত কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটিয়ে দেবেন? চলুন চলুন, তাড়াতাড়ি চলুন। ধীরে ধীরে সিঁড়ি বেয়ে ওপরে উঠল তারা। কাঠের ধাপগুলোতে পা পড়তেই কেমন একটা শুকনো ক্যাঁচ ক্যাঁচ শব্দ হচ্ছিল। দোতলায় উঠে সুবিমল আরো বেশি অবাক হলো। এখানেও ঠিক একই রকম টিমটিমে আলো জ্বলছে, আর একতলার মতোই এদিক ওদিক মিলিয়ে আবার 13টা ঘর। প্রত্যেকটা ঘরের দরজার উপর নাম্বার লেখা আছে, বাংলা, হিন্দি আর ইংরেজি 3টে ভাষাতেই। নিমকি এসে থামল 23 নম্বর ঘরের সামনে। সে চুপচাপ সুবিমলের হাতে চাবিটা তুলে দিয়ে বলল, নিজেই দরজাটা খুলে ভেতরে চলে যান, আমার হাত অত দূর পৌঁছাবে না। চাবি হাতে নিয়েই সুবিমল দেখল নিমকি আবার সিঁড়ির দিকেই ফিরে যাচ্ছে। ধীরে ধীরে অন্ধকারের ভেতর মিলিয়ে গেল তার খাটো অবয়ব। প্রায় অন্ধকার করিডোরে একা দাঁড়িয়ে বুকের ভেতরটা অজান্তেই জমে উঠল সুবিমলের। থমথমে এই পরিবেশের মধ্যে আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকার সাহস হলো না তার। তাড়াতাড়ি চাবিটা দরজায় ঢুকিয়ে ঘুরিয়ে সে দ্রুত ঘরের ভেতরে ঢুকে পড়ে দরজা বন্ধ করে দিল। ঘরের ভেতরে রয়েছে নিশ্ছিদ্র অন্ধকার। সুবিমল তাড়াতাড়ি দেওয়াল হাতড়ে হাতড়ে সুইচ বোর্ডটা খুঁজে পেল। একটা সুইচে চাপ দিতেই হলদেটে একটা আলো টিমটিম করে জ্বলে উঠল। ঘরটা ভীষণ ছোট, একটা খাট ছাড়া আর কোনো আসবাব নেই। খাটের পাশে এক ফালি জায়গা রয়েছে, সেটা দিয়ে সোজা এগোলেই সামনে পড়ছে এই ঘরের একটা মাত্র ছোট জানলা। সুবিমল জানলাটা খুলতেই হু হু করে ঠান্ডা হাওয়া ঢুকে পড়ল ঘরে। বাইরে তাকিয়ে দেখল কুয়াশায় কিছুই স্পষ্ট দেখা যাচ্ছে না। এরপর জানলাটা আবার বন্ধ করে খাটের উপর এসে বসে পড়ল সুবিমল। রাত এখন কটা বাজে তার কোনো ধারণাই নেই। ফোনটা অনেক আগেই বন্ধ হয়ে গেছে। তবু একবার চেষ্টা করে দেখার জন্য পকেট থেকে ফোন বের করে অন করার চেষ্টা করল সে, কিন্তু সেটা অন হলো না। বাধ্য হয়ে সে খাটে লম্বা করে শুয়ে পড়ল। তার ক্লান্ত শরীরটা ধীরে ধীরে আরাম পেতে শুরু করল। শুয়ে থাকতে থাকতে চোখের পাতা ভারী হয়ে এলো। কখন যে তার চোখে ঘুম নেমে এলো সে নিজেও বুঝতে পারল না। কিন্তু তার এই শান্তি বেশিক্ষণ টিকল না। হঠাৎই ওপর থেকে একটা ভারী ধূপ ধাপ ধরাম শব্দে চমকে উঠে বসে পড়ল সে। মনে হলো শব্দটা এসেছে ওপর থেকে। অস্ফুটে নিজের মনেই সে বিড়বিড় করে বলল, ওপর থেকে এরকম শব্দ আসছে কি করে? কি থাকতে পারে উপরে? বুকের ভেতর অজানা একটা ভয় ছড়িয়ে পড়ল সুবিমলের। আর দেরি না করে সে বিছানা থেকে নেমে দরজার দিকে এগিয়ে গেল। ধীরে ধীরে দরজাটা খুলে বাইরে উঁকি দিল। করিডোর শুনশান, কোথাও কেউ নেই। এক মুহূর্ত ইতস্তত করে পর মুহূর্তেই সে চুপি চুপি ঘর থেকে বেরিয়ে এলো। করিডোরের শেষ প্রান্তে 26 নম্বর ঘরের দিকে এগিয়ে গেল। সেখানে পৌঁছেই সুবিমলের বুকের ভেতর যেন কেউ হাতুড়ি মারল। সে নিজের সামনে দেখল
3 তলায় ওঠার সিঁড়ি। অসম্ভব, বাইরে থেকে মোটেলটা কখনোই এত বড় ছিল না। প্রথমে 2 তলা, এখন আবার 3 তলা। না না, এসব কিছুতেই বিশ্বাস করা যায় না। সুবিমলের মনে ভয়ের সঙ্গে সঙ্গে কৌতূহল মাথা তুলে দাঁড়ালো। কয়েক মুহূর্ত সেখানেই দাঁড়িয়ে থাকার পর নিজের অজান্তেই সে 3 তলার সিঁড়ি বেয়ে ওপরে উঠতে শুরু করলো। তিনতলার করিডোরটা অবিকল 2 তলার মতোই দেখতে। টিমটিম করে আলো জ্বলছে। আধো অন্ধকার করিডোর একেবারেই নিস্তব্ধ। সুবিমল ধীরে ধীরে 23 নম্বর ঘরের ঠিক ওপরের ঘর 36 নম্বরের সামনে এসে দাঁড়ালো। শব্দটা এই ঘর থেকেই এসেছিল। এই মোটেলে পা রাখার পর থেকেই সুবিমলের মনের মধ্যে একটা অস্বস্তি দেখা দিয়েছে। দরজায় হালকা করে ধাক্কা দিল সে। কয়েক সেকেন্ডের মধ্যেই দরজাটা খুলে গেল। সামনে দাঁড়িয়ে আছেন একজন বৃদ্ধা। শরীরটা সামান্য ঝুঁকে আছে, চোখে মোটা চশমা। সুবিমলকে দেখে চশমাটা ঠিক করে নিয়ে তিনি জিজ্ঞাসা করলেন, কে ভাই তুমি? তোমায় তো এর আগে দেখিনি কখনো। সুবিমল অপ্রস্তুত হয়ে সামান্য হেসে বলল, হ্যাঁ, আমি আজ রাতেই এখানে এসেছি। আপনার ঘর থেকে কিছু শব্দ পেলাম, তাই ভাবলাম আপনার কোনো বিপদ টিপদ হলো কিনা, তাই জিজ্ঞাসা করতে এলাম। আহারে, এই বয়সে তুমি এখানে এলে? তুমি তো আমার নাতির বয়সী হবে। এসো এসো, ভেতরে এসো। বৃদ্ধার কথার মানে পুরোটা বুঝতে না পারলেও সুবিমল তার ঘরের ভেতরে ঢুকে পড়ল। দরজাটা বন্ধ করে দিলেন বৃদ্ধা। সুবিমল দেখল ঘরটা একেবারে তার ঘরের মতোই। কেবল খাটের পাশে ঘরের মাঝখানে একটা ছোট টুল রাখা আছে, আর মেঝের এক পাশে পড়ে আছে একটা ঝুলঝাড়ু। বৃদ্ধা ধীরে ধীরে বললেন, আসলে বয়স হয়েছে তো, এখন আর আগের মতো এত হুজ্জুতি করতে পারি না। উপরে খুব ধুলো জমেছিল, তাই ওই টুলটায় উঠে ঝুল ঝাড়ছিলাম। নামতে গিয়ে হড়কে পড়ে গেলাম। সেই শব্দই তুমি পেয়েছো মনে হয়। সে কি, আপনি পড়ে গেছেন? কোথাও লাগেনি তো? না রে বাবা, লাগেনি, এখন আর লাগেও না। তবে শরীরের ভার তো আর অস্বীকার করা যায় না। তোমার বয়সে যত শক্তি তোমার শরীরে আছে, আমার এই বয়সে, আমার এই বুড়ি শরীরে তো আর সেই শক্তি নেই। তাই একটু কষ্ট হয়, এই আর কি। আচ্ছা বাছা, তুমি কি নিচের ঘরটায় উঠেছ? হ্যাঁ, 23 নম্বরে। ও, 23। দেখো তো, আমি যখন কয়েকদিন আগে এখানে এলাম তখন আমাকে ওই ঘরটা দিল না। এই বয়সে 3 তলায় সিঁড়ি ভেঙে ভেঙে উঠতে হলো। ওই ওই রিসেপশনের ছেলেটা মহা বজ্জাত। আপনি কয়েকদিন আগে এসেছেন এই মোটেলে? হ্যাঁ, ওই 7 দিন হবে। আপনি একাই এসেছেন এখানে? হ্যাঁ বাছা, এই যাত্রা তো আর সকলের সঙ্গে করা যায় না, একাই করতে হয়। কিন্তু এতদিন ধরে আপনি এই মোটেলে কি করছেন? ঘরের হলদেটে আলোয় বৃদ্ধার মুখটা হঠাৎ যেন আরো গম্ভীর হয়ে উঠল। তিনি বললেন, তোমায় দেখে মনে হচ্ছে তুমি কিছুই জানো না। কি জানি না।
এই মোটেল তো আর সাধারণ মোটেল নয়। এই মোটেলে ইচ্ছে হলেই আসা যায় না, আবার ইচ্ছে হলে ফেরাও যায় না। আমি তো কিছুই বুঝতে পারছি না আপনি কি বলছেন। যাক, আপনি ঠিক আছেন তো? আমি তাহলে ঘরে ফিরে যাই, খুব ক্লান্ত লাগছে। কাল আবার সকাল সকাল আমায় বেরোতে হবে। কাল সকালে? বৃদ্ধা চোখ কপালে তুলে প্রশ্ন করলেন। সুবিমল হেসে বলল, হ্যাঁ, আমি তো একটা রাতের জন্যই এসেছি এখানে। আসলে মাঝ রাস্তায় আমার গাড়ি খারাপ হয়ে গিয়েছিল, তাই তো আসতে হলো। বৃদ্ধা মাথা নিচু করে কিঞ্চিত ভেবে বললেন, কিন্তু তুমি তো আর এখান থেকে কোথাও যেতে পারবে না বাছা। এই মোটেলটাই তো তোমার শেষ ঠিকানা। এই মোটেল বিশেষ বিশেষ অতিথিদের জন্যই খোলা হয়েছে। আমিও এই মোটেলে তোমার মতোই একজন বিশেষ অতিথি। যদিও প্রথম প্রথম আমিও এই মোটেল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু পরে যখন বুঝলাম এখানেই পরম শান্তি, তখন আর এখান থেকে কোথাও যাইনি। এখানে অনেকে থাকে, তাদের সঙ্গে দিব্যি সময় কেটে যায়। তুমিও কিছুদিন থাকলে সবটা বুঝে যাবে। সুবিমলের মনে হলো এই মহিলা নিশ্চয়ই একটু পাগলাটে, না হলে এমন কথা কি বলে। আর কথা বাড়ানো ঠিক মনে করল না সে। সৌজনের হাসিটুকু ঠোঁটে রেখে চুপচাপ ঘর থেকে বেরিয়ে এলো সুবিমল। বৃদ্ধা ধীরে ধীরে নিজের ঘরের দরজাটা বন্ধ করে দিলেন। করিডোরে এসে সুবিমল সিঁড়ির দিকে পা বাড়ালো, কিন্তু কিছুটা এগোতেই হঠাৎ পিছন দিক থেকে একটি দরজা খোলার শব্দ শোনা গেল। তবে কি বৃদ্ধা আবার কিছু বলতে চাইছে? বিরক্ত হয়েই সুবিমল তড়িঘড়ি ঘুরে দাঁড়ালো, কিন্তু বৃদ্ধার ঘরের দরজা তো বন্ধ। তাহলে এই শব্দটা কোথা থেকে আসছে? হঠাৎ 30 নম্বর ঘরের দরজাটার দিকে চোখ পড়ল সুবিমলের। সেই আধখোলা দরজার ফাঁক দিয়ে একটি কম বয়সী মেয়ে মুখ বাড়িয়ে তার দিকেই তাকিয়ে আছে। মুহূর্তের মধ্যেই সুবিমল চমকে উঠল। মেয়েটার মুখ এতটাই রক্তশূন্য, এতটাই ফ্যাকাশে যে প্রথম দেখাতেই বুকের ভেতরটা কেঁপে ওঠে। এমন মুখ যে কোনো জীবন্ত মানুষের হতে পারে, এ কথা বিশ্বাস করাই কঠিন। আধো অন্ধকার করিডোরে টিমটিমে আলোয় সেই মুখটা যেন আরো অস্বাভাবিক লাগছিল। মেয়েটি ধীরে ধীরে হাত নেড়ে সুবিমলকে নিজের দিকে ডাকল। এক মুহূর্ত ইতস্তত করে সে এপাশ ওপাশ তাকালো, তারপর অনিচ্ছা সত্ত্বেও এগিয়ে গেল মেয়েটির দিকে। সুবিমল দরজার সামনে পৌঁছাতেই মেয়েটি আগের মতোই দরজার ফাঁক দিয়ে মুখ বাড়িয়ে ফিসফিস করে জিজ্ঞাসা করল, তুমি কি এখানে নতুন এসেছো? হ্যাঁ, আজই এসেছি, কাল সকালেই চলে যাব। মেয়েটি ফিক করে হেসে উঠল। সেই হাসিটা অস্বস্তিকরভাবে কানে বিঁধল সুবিমলের। এবারে মেয়েটি হাসতে হাসতেই বলল, কাল সকালে? কি আজে বাজে কথা বলছো তুমি? কি করে যাবে তুমি এখান থেকে? জানো না এটাই আমাদের শেষ ঠিকানা, এখান থেকে আর কোথাও যাওয়া যায় না। সুবিমল থতমত খেয়ে গেল। এই মোটেলটায় কি একজনও স্বাভাবিক মানুষ নেই? সবাই একই রকম অদ্ভুত কথা বলছে কেন? নিজেকে সামলে নিয়ে সুবিমল বলল, হ্যাঁ, আমি যাই, আমার খুব ক্লান্ত লাগছে। ক্লান্ত? এই তো সবে সবে এসেছো, তাই এমন লাগছে। তা তুমি উঠেছো কোন ঘরে? 23 নম্বরে। ও,
23 নম্বর? ও তো দোতলার ঘর। তাহলে তুমি ওপরে কি করতে এসেছো? সুবিমল তার ওপরে আসার কারণ বলল। সব শুনে মেয়েটি হেসে বলল, ওই বুড়ি তো এমনই, রাতে হঠাৎ হঠাৎ ওর কাজের কথা মনে পড়ে। হাড় জ্বালানি বুড়ি একেবারে। আমিও তো ধূপধাপ শব্দ শুনেছিলাম, কিন্তু যাইনি। তুমিও নতুন বলেই খবর নিতে গেছিলে ওর ঘরে। ওকে চিনলে বুঝতে ওর রোজকার ঝামেলা এসব। যাকে এসব বাদ দাও। এরপর গলার স্বর নরম করে বলল, তা তুমি কি এখনই চলে যাবে, না একটু বসে আমার সঙ্গে গল্প করবে? বসবো? মানে কোথায় বসবো? কোথায় বসবে আবার? আমার ঘরে বসবে। মেয়েটির কথা শুনে সুবিমলের মাথা ঘুরে গেল। রাতের বেলা একজন অচেনা মেয়ে তাকে নিজের ঘরে ডাকছে, এটা কি কখনো সম্ভব? সে গলা ঝেড়ে নিয়ে সামান্য কিন্তু কিন্তু করে বলল, না, আসলে আমি খুব ক্লান্ত। কাল সকালে বেরোতে হবে তো, এখন আমার একটু বিশ্রাম দরকার। এই কথায় মেয়েটির মুখটা হঠাৎ বদলে গেল। চোখ দুটো কেমন কঠিন হয়ে উঠল। গলা সামান্য চড়িয়ে সে বলল, তোমাকে কতবার বলছি, এখান থেকে কেউ বেরোতে পারে না। আমি, তুমি আর এই মোটেলের সবাই, আমাদের সকলের শেষ ঠিকানা এটাই, বুঝলে? এবারে সুবিমলের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। বিরক্তি চেপে রাখতে না পেরে সে শেষমেশ বলেই ফেলল, আচ্ছা, আপনারা কি সবাই পাগল? আমার তো মনে হচ্ছে আমি সত্যি কোনো মোটেলে আসিনি। এটা হয়তো একটা পাগলা কারত। কথাটা শেষ হতেই মেয়েটি ভীষণভাবে ক্ষেপে উঠল। এতক্ষণ সে দরজার আড়াল থেকে কথা বলছিল। হঠাৎ এক ঝটকায় দরজাটা পুরো খুলে দিল। আর ঠিক তখনই সুবিমল এমন এক দৃশ্য দেখল যা তার কল্পনারও বাইরে। ঘরের ভেতরে ক্ষীণ আলো জ্বলছে। সেই আলোয় দেখা গেল মেয়েটি খাটের ওপর বসে আছে, কিন্তু তার গলা অস্বাভাবিকভাবে লম্বা হয়ে দরজার সামনে এগিয়ে এসেছে। শরীর খাটে স্থির, তার গলাটা সাপের মতো এঁকে বেঁকে সুবিমলের মুখের একেবারে কাছে এসে থেমেছে। কর্কশ স্বরে মেয়েটি এবারে বলল, এত বড় আসপর্দা! আমাদের পাগল বলার সাহস কি করে হলো তোর? সুবিমলের হাত পা অবশ হয়ে গেল। ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছিল সুবিমল, কিন্তু তার পা আর চলছে না। মাথাটা পাই পাই করে ঘুরছে। সিঁড়ির দিকে যে ছুটবে এতটুকু শক্তিও তার শরীরে যেন নেই। দিক বিদিক জ্ঞান হারিয়ে সে দৌড়ে গেল বৃদ্ধার ঘরের দরজার সামনে। প্রাণপণে দরজায় ধাক্কা মারতে লাগলো। বৃদ্ধা ঘরের দরজাটা খুলতেই সুবিমল রীতিমতো ঝাঁপিয়ে সেই ঘরের ভেতরে ঢুকে পড়ল এবং সজোরে দরজা বন্ধ করে দিল। হাঁপাতে হাঁপাতে সে দরজায় ঠেস দিয়ে দাঁড়িয়ে পড়ল। বৃদ্ধা বিস্মিত হয়ে তাকিয়ে বললেন, এ কি বাছা, তুমি এমন হাঁপাচ্ছ কেন? আর মুখটা এমন লাগছে কেন তোমার? তুমি কি খুব ভয় পেয়েছো? সুবিমল হাঁপাতে হাঁপাতে বলল, ওই ঘরে ওই ঘরে একটা লম্বা গলাওয়ালা মেয়ে ছিল। ও মানুষ নয়, ও মানুষ হতে পারে না। আমাদের এখান থেকে পালাতে হবে। আমাদের এখনই পালাতে হবে। এত কথা শুনেও বৃদ্ধা শান্ত হয়ে সুবিমলকে ধীরে ধীরে নিজের খাটের ওপর বসিয়ে বললেন, ওকে ভয় পেও না, ও এমনিতে খারাপ নয়, তবে খুব রকচটা মেয়ে। তুমি শান্ত হয়ে বসো। এইসব আপনি কি বলছেন? ওই মেয়েটা মানুষ নয়, আমি নিশ্চিত। আমি তো ওকে মানুষ বলিনি। সত্যিই তো ও মানুষ নয়, ও
ও মরেছে আজ থেকে প্রায় মাসখানেক আগে। মেয়েটার বয়স বেশি নয়, ইলেকট্রিক শক খেয়ে মরেছে বলে শুনেছি। সুবিমল ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে বলল, আপনি আপনি এসব জানার সত্ত্বেও এখানে আছেন? চলুন চলুন না, আমরা এখন এখান থেকে পালিয়ে যাই। না বাছা, এটা আর সম্ভব নয়। এখানে একবার আসলে আমাদের কারোরই আর এই জায়গা ছেড়ে যাওয়ার উপায় নেই। এটাই যে আমাদের শেষ ঠিকানা। না আমি পারবো এখান থেকে যেতে, না তুমি যেতে পারবে। বৃদ্ধার থমথমে কণ্ঠের সেই কথাগুলো শুনে সুবিমলের হাড় হিম হয়ে গেল। সে তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে বলল, আমায় এখনই যেতে হবে, হ্যাঁ এখনই যেতে হবে। কথাটা বলেই সুবিমল বৃদ্ধার পাশ কাটিয়ে দরজার দিকে এগিয়ে গেল। হাতল ধরে দরজা খুলতেই বাইরে দাঁড়িয়ে থাকা সেই লম্বা গলার মেয়েটি মুখ বাড়িয়ে কর্কশভাবে হেসে বলল, কি ভেবেছিলি এই বুড়ির ঘরে ঢুকে আমার হাত থেকে বেঁচে যাবি? আমায় পাগল বলেছিস তুই? তোকে আমি ছাড়বো ভেবেছিস? সুবিমল কিছু বোঝার আগেই বৃদ্ধা তাকে সরিয়ে সামনে এসে ঝাড়ুটা শক্ত করে তুলে ধরে কঠিন গলায় বললেন, হেই, তোর সাহস তো কম নয়। এই ছেলেটা এখানে নতুন এসেছে আর তুই জানিস না সেটা? ওকে তুই ভয় দেখাচ্ছিস? ভয় কাঁপতে কাঁপতে প্রায় কাঁদো কাঁদো গলায় সুবিমল বৃদ্ধার হাত চেপে ধরে বলল, আপনি সরে আসুন, ও আমাদের মেরে ফেলবে। বৃদ্ধা শান্ত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বললেন, তুমি চুপ করে আমার পেছনে দাঁড়াও, কথা বলতে দাও আমায়। মেয়েটি গলা দোলাতে দোলাতে চিৎকার করে উঠল, এই বুড়ি, তুই কি কথা বলবি আমার সঙ্গে? ক্ষমতা আছে তোর? এই হাড় চিরচিরে শরীর, একটা ফু দিলেই তো উড়ে যাবি। এবারে বৃদ্ধার সংযম ভেঙে গেল। তিনি তীক্ষ্ণ স্বরে বললেন, কি আমায় ফু দিয়ে উড়িয়ে দিবি তুই? হ্যাঁ দেব। ওরে আরামজাদি, তোর সাহস তো কম নয়। এই বুড়ি, মুখ সামলে কথা বল। হেই, তুই তোর গলা সামলে কথা বল। আমার মুখের সামনে এমন লম্বা গলা নিয়ে দাঁড়াস কোন সাহসে? এসব ভেলকি আমিও দেখাতে পারি, কিন্তু আমি কাউকে ভয় দেখাতে চাই না। সে কেন চাইবি? তুই তো শুধু লোকের হাড়মাস ভাজা ভাজা করতে চাস। ওদের এই ভয়ঙ্কর ঝগড়া দেখতে দেখতে সুবিমলের মাথা ঘুরতে লাগলো। আর সহ্য করতে না পেরে সে চিৎকার করে উঠল, আপনি আমার সঙ্গে চলুন, আমাদের এখনই পালাতে হবে, নইলে ও আমাদের শেষ করে দেবে। বৃদ্ধা তখন এমনিতেই ক্ষিপ্ত ছিলেন। সুবিমলের কথা শুনে তিনি আচমকাই নিজের মাথাটা মরমর করে পিঠের দিকে ঘুরিয়ে গর্জে উঠলেন, এই ছোকরা, এত কথা কিসের রে তোর? আমি কোথায় তোকে বাঁচানোর চেষ্টা করছি আর তুই তখন থেকে বাজে কথা বলছিস? কতবার বলবো এখান থেকে বেরোনো আর সম্ভব নয়। এটাই আমাদের সবার শেষ ঠিকানা। বৃদ্ধার মুখ পিঠের দিকে ঘোরানো আর তার সামনে দাঁড়ানো মেয়েটির গলা কয়েক হাত লম্বা হয়ে সাপের মতো এঁকে বেঁকে নড়ছে। এই দৃশ্য দেখে সুবিমলের চোখ ছানা বড়া হয়ে গেল। আর কোনো সন্দেহ রইল না তার, এরা কেউই মানুষ নয়। এক মুহূর্ত দেরি না করে সুবিমল ছুটে বেরিয়ে এলো ঘর থেকে। তীরের বেগে করিডোরে এসে দাঁড়াতেই সে দেখল একে একে আশেপাশের ঘরগুলোর দরজা খুলতে শুরু করেছে। প্রত্যেকটি দরজা থেকে মুখ বাড়িয়ে অদ্ভুত কুতকুতে চোখে ওর দিকে তাকিয়ে আছে সারি সারি ছায়ামূর্তি। হঠাৎ একটি দরজা পুরোটা খুলে গেল। সেখান থেকে বেরিয়ে এলো একটি বৃদ্ধ। ঘুম ঘুম ভঙ্গিতে সে হাই তুলে খ্যানখ্যানে গলায় বলল,
আরে রাত বিরেতে এত ঝামেলা কেন বলো তো? তারপর সুবিমলের দিকে তাকিয়ে বলল, ও বাবা, এটা আবার কে? এ নতুন এসেছে, আর ওই গলা উঁচি মেয়েটা ওকে ভয় দেখাচ্ছে, তাই তো আমি চেঁচাচ্ছি। এই মেয়েটা ভারী দুষ্টু। আর এরকম কেউ করে? মেয়েটি ফোঁস করে উঠল। হ্যাঁ রে ঘাটের মরা, মান্ধাতা আমলের ভূত এসে আমায় জ্ঞান দিচ্ছে। বৃদ্ধ কোমরে হাত দিয়ে হুঁশিয়ারি দিল, এই খবরদার, ভদ্রভাবে কথা বলবি, নইলে আমার চালা নেমে তোর এই লম্বা গলা ক্যাক করে টিপে দেবে। এই বলে সে উপরে তাকালো। সুবিমলও তাকিয়ে দেখল সিলিং থেকে ঝুলছে একটা কালো মূর্তি। সে সেঁটে আছে ছাদের সঙ্গে। বৃদ্ধের দৃষ্টির সঙ্গে সঙ্গে সেই মূর্তিটা তড়াক করে নিচে নামলো। মূর্তিটা ছেলে না মেয়ে সেটা বোঝা যায় না। আলখাল্লা পরা সেই অবয়ব এসে মেয়েটির লম্বা গলার সামনে দাঁড়ালো। সুবিমল নিজের সমস্ত শক্তি একত্রিত করে প্রাণপণে দৌড়ে সিঁড়ির দিকে ছুটল। সে প্রায় পড়েই যাচ্ছিল সিঁড়ি থেকে। কোনো মতে সামলে নিয়ে সে দোতলায় নেমে এলো হাঁপাতে হাঁপাতে। আতঙ্কে তার প্রায় জ্ঞান হারানোর মতো অবস্থা। ওপর থেকে তখনও চিৎকার চেঁচামেচির শব্দ শোনা যাচ্ছে। সুবিমল আর এক মুহূর্ত দোতলায় দাঁড়ালো না। নিজের ঘরের দিকে না গিয়ে সোজা নেমে এলো একতলায়। তার মাথায় তখন একটাই চিন্তা, যে করেই হোক এই মোটেল থেকে বেরোতেই হবে। দম বন্ধ করা আতঙ্ক নিয়ে সে একতলায় নেমে সদরের দিকে ছুটতে শুরু করলো। ঠিক সেই সময় সামনে থেকে আসা কারোর সঙ্গে ভীষণ জোরে ধাক্কা লাগলো তার। সুবিমল ছিটকে পড়ে গেল মেঝেতে। উল্টো দিকের মানুষটিও পড়ে গিয়ে চিৎকার করে উঠল, উই বাবা রে বাবা, বাপ রে বাপ, আবারও মরে গেলুম গো বাবা, ও আর পারি না, ও চোখ তুলে সুবিমল দেখল মেঝেতে পড়ে আছে নিমকি। সে উঠে দাঁড়িয়ে সুবিমলের দিকে তাকিয়ে রেগে মেগে বলল, বলছি ভাই, আপনি কি চোখের মাথা খেয়ে ফেলেছেন? চোখে দেখেন না? সুবিমলের কিছু বলার আগেই রিসেপশনের সেই ছেলেটা ছুটে এসে তাকে ধরে তুলতে তুলতে বলল, হ্যাঁ, তা আপনার লাগেনি তো? আসলে নিমকি একটু খাটো, তাই হয়তো আপনি খেয়াল করেননি ওকে। তা এত রাতে ঘরে বাইরে কেন? নিমকি এবারে চেঁচিয়ে উঠে বলল, কি বললে? আমি খাটো? আমাকে দেখা যায় না? ছেলেটা অপ্রস্তুত হয়ে জিভ কেটে বলল, আরে আরে না 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 না, আমি সেরকম কিছু বলতে চাইনি আসলে। নেহাত উপায় নেই তাই, না হলে এই অপমান সহ্য করে আমি এখানে কিছুতেই থাকতুম না। সুবিমল এবারে হাত তুলে ওদের থামিয়ে দিয়ে বলল, এখন চুপ করো দুজনেই, আর তাড়াতাড়ি আমার সঙ্গেই মোটেলের বাইরে চলো। ছেলেটা অবাক হয়ে বলল, বাইরে? কেন বাইরে যাব কেন? কারণ কারণ এই মোটেলে ভূত আছে, আমি নিজের চোখে দেখেছি। ছেলেটা একটুও বিচলিত না হয়ে জিজ্ঞেস করল, কোথায় দেখেছেন? তিনতলায়। ছেলেটা তখন নিমকির দিকে তাকিয়ে বলল, দেখেছিস, তিনতলায় যারা থাকে তাদের কোনো কোনো কাণ্ডজ্ঞানী নেই, ভয় দেখাতে পারলেই যেন খুশি হয়। তারপর সুবিমলের দিকে ফিরে শান্ত গলায় বলল, আপনি নতুন এসেছেন বলে ভয় পাচ্ছেন, ধীরে ধীরে সব অভ্যেস হয়ে যাবে। অভ্যেস? আমি এখানে সারা জীবনের জন্য থাকতে আসিনি, এক রাতের জন্য এসেছিলাম মাত্র। তবে এখন মনে হচ্ছে এখানে আসাটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল। আমি এখান থেকে চলে যাব, বাকি রাতটা গাড়িতেই কাটিয়ে দেব। এই ভুতুরে মোটেলে আমি আর এক মুহূর্ত থাকবো না। হ্যাঁ, আপনি খুবই অবুঝ মশাই, আপনি খুবই অবুঝ। এখনো কি বুঝতে পারছেন না যে এখান থেকে বেরোনো আর সম্ভব নয়? আর ভূত দেখার কথা বলছেন? সেটা বলতে হলে তো এখানে আমরা সবাই ভূত। হ্যাঁ, সে নিমকির দিকে ইশারা করে বলল, এই যে নিমকি কয়েক বছর আগে এই হাইওয়েতে এই ট্রাকের তলায় পড়ে মরেছিল, তারপরে এখানে এসেছে। তারপর
ছেলেটি নিজের শার্টের কলার নামিয়ে গলার কালচে বেগুনি দাগটা দেখিয়ে বলল, আর আমি 10 বছর আগে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিলাম, তারপরেই এখানে এসেছি। দেখুন না, এই দেখুন, গলায় দাগটাও রয়ে গিয়েছে। দেখুন, দেখছেন? নিমকি তখন বলল, একবার আমার দিকে দেখুন। সুবিমল নিচের দিকে তাকিয়ে আঁতকে উঠল। নিমকির মুখের একপাশ থেঁতলে বিকৃত হয়ে আছে। নিমকি বলল, ট্রাকে চাপা পড়ে আমার মুখটা এরকম হয়ে গেছে, কিন্তু সবসময় কি ওই রকম ভাবে থাকতে ভালো লাগে বলুন? তাই স্বাভাবিক হয়ে থাকি। কিন্তু ওই যারা 3 তলায় থাকে তারা কিন্তু নিজেদেরকে ভূত বলে জাহির করতেই বেশি ভালোবাসে। সুবিমলের মাথা ঝিমঝিম করতে লাগলো। আর কিছু না ভেবে সে দৌড়ে গিয়ে সদর দরজায় ঝাঁপিয়ে পড়ল, কিন্তু দরজা খুলতে পারল না। প্রাণপণে দরজা ধরে টানাটানি শুরু করলো সে। পেছন থেকে ছেলেটা শান্ত গলায় বলল, দেখুন, আমরা না চাইলে আপনি বেরোতে পারবেন না, তবে আপনাকে দেখে আমার মায়া লাগছে, জানেন তো। তাই ভাবছি আপনাকে ছেড়ে দেব। এই কথা শুনে সুবিমল ঘুরে তাকালো। দেখল তার পেছনে ছেলেটি আর নিমকি ছাড়াও সারি সারি অবয়ব দাঁড়িয়ে আছে, কমপক্ষে 100-200 জন। সেই বৃদ্ধা লম্বা গলার মেয়েটি, বৃদ্ধ আরো অজস্র অচেনা মূর্তিও সেখানে দাঁড়িয়ে আছে। ভয়ে সুবিমল দরজায় সেঁটে দাঁড়িয়ে পড়ল। তার সারা শরীর ঘামে ভিজে গেছে। ছেলেটা ধীরে ধীরে এগিয়ে এলো সুবিমলের দিকে। ভয়ে সুবিমল চোখ বন্ধ করে ফেলল। ঠিক তখনই দরজায় খুটখাট শব্দ হলো। ছেলেটা শান্ত স্বরে বলল, যান, দরজা খুলে দিয়েছি, পালান, পালান, এখনই পালান, যান। চোখ খুলে সুবিমল দেখল দরজাটা সত্যিই খুলে দেওয়া হয়েছে। আর এক মুহূর্ত দেরি না করে সে মোটেল থেকে ছুটে বেরিয়ে গেল। দৌড়তে লাগলো হাইওয়ের দিকে। তারপর যে পথে এসেছিল সেই পথ ধরেই এগিয়ে চলল নিজের গাড়ির দিকে। একবারের জন্য পিছনে ফিরে তাকালো না সুবিমল। চারপাশের কুয়াশা আরো ঘন হয়ে উঠছিল। শীতও যেন হঠাৎ করেই জাঁকিয়ে বসেছে। সেই ঠান্ডা কুয়াশা ও নিশ্ছিদ্র অন্ধকারের মধ্যেই প্রাণপণে ছুটে চলেছে সুবিমল। সুবিমলের বুকের ভেতরটা তখনও এক অদ্ভুত আশঙ্কায় কাঁপছে, যেন সামনে ভয়াবহ কিছু তার জন্যই অপেক্ষা করে আছে। ভূত কি কখনো মানুষকে এমনি এমনি ছেড়ে দেয়? কে জানে। গাড়ির কাছাকাছি পৌঁছতেই সুবিমল হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়ল। চোখের সামনে সে যা দেখল একেবারেই অপ্রত্যাশিত এক দৃশ্য। তার গাড়ির সামনে ভিড় জমে গেছে। পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে। কয়েকজন পুলিশ কনস্টেবল এদিক ওদিক ঘোরাফেরা করছে। সঙ্গে 2-1 সাধারণ মানুষও আছে। সবার মুখে উদ্বেগ। নিচু গলায় নিজেদের মধ্যে কথা বলছে তারা। ধীরে ধীরে এগিয়ে যেতেই সুবিমলের কানে এলো 2 পুলিশ কনস্টেবলের কথা। এই জায়গায় এমন ঘটনা তো আর নতুন কিছু নয়, সপ্তাহে একটা করে দুর্ঘটনা এখানে ঘটেই থাকে। ঠিকই বলেছিস, এই গাড়িটাকেও কোনো লরি এসে ধাক্কা মেরেছে, কিন্তু কে মেরেছে সেটা আর জানা যাবে বলে মনে হয় না। এই কথাগুলো শুনেই সুবিমলের শরীর শিউরে উঠল। ধীরে ধীরে তার দৃষ্টি গাড়ির দিকে গিয়ে আটকে গেল। এতক্ষণ ভুতুড়ে মোটেলে যেসব দৃশ্য সে দেখেছে সেগুলো এই মুহূর্তে তার তুচ্ছ বলে মনে হলো। কারণ সে যা দেখল তার থেকে ভয়ঙ্কর হয়তো আর কিছুই হতে পারে না। গাড়ির ভেতরে বসে আছে এক ব্যক্তি। সে আর অন্য কেউ নয়, সুবিমল নিজেই। মাথা থেকে রক্ত ঝরে পড়ছে তার। চোখ দুটো বিস্ফারিত, নিথর, নিষ্পলক ও নিষ্প্রাণ। স্পষ্ট বোঝা যাচ্ছে সেই দেহে আর প্রাণ নেই। এখন সুবিমল সামনে দাঁড়িয়ে নিজেরই মৃতদেহ দেখছে। এ কি সত্যি নাকি কল্পনা?
নাকি এখনো কোনো দুঃস্বপ্নের মধ্যেই আটকে পড়েছে সে? হঠাৎ এক তীব্র ব্যাকুলতা তাকে গ্রাস করল। সে ছুটে গেল একজনের কাছে, তারপর আরেকজনের কাছে। কেন কেন দেখো আমার দিকে, তোমরা 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 এমন করছো কেন? কেন 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 তোমরা তোমরা এমন করছো কেন? সুবিমল কথা বলল, চিৎকার করলো, কিন্তু কেউই তাকে দেখতে পেল না। কেউই তার ডাকে সাড়া দিল না, যেন সে আদৌ সেখানে নেই। শেষ পর্যন্ত ক্লান্ত হয়ে রাস্তার একপাশে বসে পড়ল সে। দুহাতে মুখ ঢেকে গলা ফাটিয়ে কাঁদতে লাগলো, অথচ আশপাশের কেউই তার কান্না শুনল না। সবাই নিজেদের মধ্যেই কথা বলছে, ব্যস্তভাবে চলাফেরা করছে। হঠাৎ সুবিমলের মনে হলো তার কানে যেন তালা ধরছে। চারপাশের শব্দগুলো ধীরে ধীরে ঝাপসা হয়ে যাচ্ছে। পুলিশ ও অন্যান্য মানুষের কণ্ঠ সবই যেন ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। সে মাথা তুলে দেখল সামনে দাঁড়িয়ে থাকা মানুষের অবয়বগুলো ধীরে ধীরে আবছা হয়ে আসছে, কুয়াশার মধ্যে মিলিয়ে যাচ্ছে একে একে। চোখে শুধু ধোঁয়া ছাড়া সে আর কিছুই দেখতে পাচ্ছে না। কিছুক্ষণের মধ্যেই চারপাশ সম্পূর্ণ সাদা হয়ে গেল। ঘন ধোঁয়ার মতো কুয়াশা ছাড়া আর কিছুই চোখে পড়ছিল না বলে সে নিজের চোখ কচলাতে লাগলো, কিন্তু কিছুই লাভ হলো না এতে। সুবিমল উঠে দাঁড়ালো। কিছুই স্পষ্ট দেখতে না পেয়ে দিকজ্ঞান হারিয়ে সে পাগলের মতো ছুটতে শুরু করলো। চারপাশে কেবল কুয়াশা, আর ভেতরে ভেতরে এক অসহনীয় শূন্যতা তাকে গ্রাস করতে লাগলো। ছুটতে ছুটতে হঠাৎ এক জায়গায় এসে থমকে দাঁড়িয়ে পড়ল সুবিমল। এতক্ষণ চারপাশে শুধু কুয়াশা আর শূন্যতা ছিল, অথচ এখানে দাঁড়িয়ে সে স্পষ্ট দেখতে পাচ্ছে সামনে মৃদু আলো টিমটিম করে জ্বলছে। সেই আলোর দিকে তাকাতেই চোখে পড়ল সেই পরিচিত মোটেলটা। সাইনবোর্ডে স্পষ্ট লেখা আছে শেষ ঠিকানা, শুধু বিশেষ অতিথিদের জন্য। কোনো দ্বিধা না করে সুবিমল সেদিকে এগিয়ে গেল। মোটেলের সদর দরজাটা আধ খোলা। নিঃশব্দে ভেতরে ঢুকে সে সোজা রিসেপশনের সামনে এসে দাঁড়ালো। কাউন্টারের ওপাশে সেই ছেলেটি হাসি মুখে দাঁড়িয়েছিল। সুবিমলকে দেখেই সে বলল, আমি জানতাম স্যার আপনি ফিরে আসবেন। এবার বুঝলেন তো কেন বলেছিলাম যে এইটাই আপনার শেষ ঠিকানা? সুবিমলের গলা শুকিয়ে এলো। ভারী থমথমে স্বরে সে বলল, আমার তো মনে পড়ছে না যে আমি মরে গেছি। এমনকি এমনকি আমার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে সেটাও মনে পড়ছে না। শুরুর দিকে কিছুই মনে থাকে না সুবিমল বাবু, কিচ্ছু মনে থাকে না, কিন্তু ধীরে ধীরে সব মনে পড়ে যায়। আপনি একটু সময় দিন, সব মনে পড়বে। সুবিমল এক মুহূর্ত চুপ করে থেকে জিজ্ঞেস করল, তাহলে তাহলে এই মোটেলটা ভূতের মোটেল? ছেলেটি হেসে বলল, ভূত বলা যায় কি না জানি না বাবু, তবে এই মোটেল মানুষের মৃত্যুর পরেই সামনে আসে। আপনাকে বলেছিলাম না এই মোটেল সব সময় দেখা যায় না। আসলে কেউ না মরলে এই মোটেলটা তার চোখে পড়ে না। এখানে মানুষ মৃত্যুর পরেই আসে। মুক্তি পাওয়া বা আবার জন্ম না হওয়া পর্যন্ত সবাই এখানেই থাকে। আমরা সবাই প্রথমে বুঝেছিলাম যে আপনি আর বেঁচে নেই, কিন্তু কেউই কিছু বলিনি। আমরা নিজেরা এই সত্যটা কাউকে জানাই না, তারা নিজেরাই এই সত্যের মুখোমুখি হয়, আর এটাই হয়তো ভালো। সুবিমলের বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। তাহলে তাহলে এখন আমি কি করব? কি আর করবেন বলুন, এখানেই থাকবেন। ধীরে ধীরে বাইরের কিছুই আর দেখতে পাবেন না, শুনতেও পাবেন না। চারিদিকে শুধু ধোঁয়াটে শূন্যতা থাকবে।
কানে পৌঁছবে কেবল আমাদের কথা। আমাদের এইসব অভ্যেস হয়ে গিয়েছে, আপনারও হয়ে যাবে। যান, এবার নিজের ঘরে যান। ঘর? আমার ঘর? হ্যাঁ, দোতলার 23 নম্বর ঘরটা তো আপনার জন্যই বরাদ্দ ছিল। চাবিটা নিশ্চয়ই এখনো আপনার পকেটেই আছে। হ্যাঁ, যান, এবারে নিজের ঘরে যান। কালকে সকলের সঙ্গে না হয় আপনার আলাপ করিয়ে দেব। হ্যাঁ, বিকটভাবে ছেলেটি হেসে উঠল। ছেলেটির সেই হাসির প্রতিধ্বনি ধীরে ধীরে পুরো হল ঘরে ছড়িয়ে পড়ল, তারপর মিলিয়ে গেল বাতাসে। ধীরে ধীরে সুবিমল দোতলায় উঠে গেল, নিজের শেষ ঠিকানায়। শেষ হলো আজকের গল্প শেষ ঠিকানা, শুধু বিশেষ অতিথিদের জন্য। আজকের গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমি দেবাঞ্জন। বিভিন্ন চরিত্রে সাগর নীল, ফিদা, নীল, দেবযানী, দেবস্মিতা, সৌরভ রায় এবং অতনু। শব্দ সংযোজন ও আবহ সুজয়, প্রচ্ছদ রৌনক। সমগ্র পর্ব পরিচালনায় টিম অন্ধকারের ডায়েরি। আমাদের আজকের গল্পটি ভালো লাগলে একটি লাইক করবেন ও যারা এই ধরনের গল্প শুনতে ভালোবাসেন তাদের সাথে শেয়ার করবেন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ফিরছি পরের গল্প নিয়ে আগামী সপ্তাহে। আপনারা শুনতে থাকুন অন্ধকারের ডায়েরি। ভয় যেখানে বাস্তব, অন্ধকার সেখানে গভীর।